তোমাকে কতটা ভালোবাসতে পেরেছি তা আমি জানি না, তোমাকে কতটা ভালো রাখতে পেরেছি তা আমি জানি না। শুধু দিন শেষে এটুকুই জেনেছি, তোমাকে ভালোবেসে জীবনের শেষ দিনেও চলেছি। হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আমি পিঙ্কি, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। সকালবেলা উঠে দেখলেই একদম ব্রাশ ট্রাশ সেরে নিয়ে লেগে পড়লাম কাচাকুচি করতে। কাচাকুচি করে বাড়ির সামনে কিছুটা জায়গা আছে, সেখানেই জামা কাপড় মেলে দিই। যেহেতু বর্ষাকাল, কি হয়, বৃষ্টি পড়লে আমি ঢুক করে গিয়ে রান্নাঘর থেকে দেখে তুলে নিয়ে আসতে পারি, তাই এইখানটাতেই আমি মেলি। আর সকালবেলা উঠে বর নিয়ে এলো দুধ, চা খাবার জন্য দুধ, আর সাথে নিয়ে এসেছিল আমার ফেভারিট বেকারি বিস্কুট। তো সেইটাকেই গুছিয়ে নিচ্ছি। তো নাও চলো, অন্য দিনের মতো আজকেও কাজবাজ করতে করতে আমার প্রিয় বন্ধুদের সাথে কিছু একটা গল্প শেয়ার করি। ঠিক আছে, চলো তোমরা কাজবাজ দেখতে থাকো আর আমি তোমাদের শোনাই একটা গল্প। আমি কণা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সংসারে বেড়ে ওঠা পরিবারের বড় মেয়ে। 3 ভাই, আমি, বাবা মা, আমার পরে আছে আরও 3টে বোন। এই নিয়েই সংসার আমাদের। ছোট থেকেই অভাব অনটন এই আমাদের নিত্য সঙ্গী। বাবু কাজ করত, খুব সামান্য কিছু রোজগার, সংসারে এতজন খাবার মানুষ। সেই নিয়েই চলল আমাদের সংসারের গল্প। অভাব অনটন, ছোট থেকেই কোনোদিনও ভালো একটা জামা পরতে পারিনি। খালি পায়ে ভাইদের সাথে যদি রেশন ধরতে গেছি, বন্ধুদের সাথে দেখা হলে বলেছি পায়ে ব্যথা, তাই জুতো পরিনি। আসলে তো আমার পরার কোনো জুতোই নেই। আমি আর আমার ভাই দুজনে এই একই কীর্তি করতাম। এই করে 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 ধীরে সুস্থে আমি একটা সরকারি স্কুলে পড়তাম, আমার ভাই বোনেরাও তাই। অভাবের ভাগিদার কিন্তু সবাই ছিলাম। ছোট বোনটাকেও রেহাত দেয়নি। দুধ কিনতে না পারার জন্য আটা গুলে ওইটুকু 9 মাসের শিশুর পেট ভরিয়েছে আমার মা। এরপর ধীরে ধীরে ক্লাস 9-এ যখন পড়ি, দেখলাম আর অভাব সহ্য করা যাচ্ছে না। ততক্ষণে বাবুর দোকানটাও গেছে ভাঙা পড়ে, সংসারে রোজগারও নেই। টুকটাক করে এদিক ওদিক থেকে বাবু রোজগার করে, আর তার সাথে আমি গেলাম একটা পেন কোম্পানিতে কাজ করতে। দিব্যি কাজকর্ম করছি। আর এখনকার দিনে নয়, আজ থেকে প্রায় 20-25 বছর আগে। তখনকার দিনের মেয়েরা বাড়িয়ে বেরিয়ে কাজ করবে, সমাজের তো একটা মুখ চাওয়াচাইয়ের ব্যাপার রয়েই গেছে। পরনে মায়ের ছিল 2টো ভালো শাড়ি, সেই 2টো পরেই আমি রোজ কাজে যেতাম। দেখতে শুনতে মোটামুটি ছিল, সেখানে সমাজে পুরুষদের চোখ আড়াআড়ি করে দেখা, ফিরতে রাত হওয়া, সেই নিয়ে আলোচনা। এর মধ্যেই হতভাগী কণার জীবনে এলো প্রেম। তাকে ভালোবাসলো তাদের কোম্পানিরই আরেকটা ছেলে। তাদের বাড়ি হচ্ছে অনেক দূর, ধরতে পারো সেই রানাঘাটের ওদিকে। সেইখানে এবার দুজনের ভালোবাসা পর্ব এগোলো। কিন্তু কণারা তো ভীষণ গরিব, ছেলের বাবার চাহিদা মেটানোর মতো ক্ষমতা তাদের নেই। ছেলের বাড়ির লোক কিছুতেই মানল না, কারণ ছেলের বাবার চাই 10,000 টাকা পণ। ছেলের বাড়িতে আছে বড়দা, মেজদা, সেজদা, ছেলে, তারপর তার 2 ভাই। এক দিদি বিয়ে হয়ে গেছে, গ্রামের দিকে বাড়ি, বাড়িতে অনেক গরু আছে, ছেলের নিজস্ব একটা দোকান আছে, ছেলের ভাইয়ের দোকান আছে। মোটামুটি অবস্থাপন্নই পরিবার। সেই পরিবারের বউ আসবে, পণ না নিলে চলে? পণ চাই 10,000 টাকা। যথারীতি আমাদের পক্ষে তো দেয়া সম্ভব না। তাই যে মানুষটার হাত ধরেছিলাম সে ঠিক করলো বাড়িতে না জানিয়ে নিজে বর বেশে কোনো বন্ধুর বাড়ি থেকে সেজে গুজে আসবে বিয়ে করতে আমায়।
মা বাবু রাজি নয়, তবুও মেয়ে যেহেতু পছন্দ করেছে, জোর জবরদস্তি করেই এক প্রকারের বিয়েটা হলো। পাড়া প্রতিবেশী দিয়ে, আত্মীয় স্বজন এক একটা দায় দায়িত্ব নিয়ে অবশেষে ছোট করেই বিয়েটা সম্পন্ন হলো। বিয়ে করে যখন শ্বশুরবাড়ি যাই, চোখে অধীর স্বপ্ন, একটা সংসার হবে আমার, একটা ছোট্ট সংসার যেখানে থাকবে স্বামীর ভালোবাসা, থাকবে না কোনো অভাব। কিন্তু ওই এক অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। শ্বশুর বাড়ি গিয়ে ঢুকলাম বিয়ের পরের দিন, ব্যাস, এত ঘর থাকা সত্ত্বেও শ্বশুর বাড়িতে থাকার জন্য কপালে জুটল একটা বারান্দা। বারান্দার মধ্যেই নিচে মাদুর পেতে চাদর পেতে শুতাম আমরা। ঘরে তালা বন্ধ, তবু ঘরে থাকার জায়গা নেই আমাদের। বিয়ের পর থেকেই আলাদা করে দেয়া হলো, এক সংসারে না রাখা যাবে না আমাকে, কারণ আমি ছিলাম পণবিহীন বৌমা, পণ দিতে পারেনি আমার বাড়ি থেকে। এরপর স্বামীর রোজগার অল্প, আর সেখান থেকে সংসার চালানো। রেল লাইনের ধারে বাড়ি ছিল আমাদের। দিন শেষে আমি কি করতাম, যে গুঁড়িগুলো কয়লার পড়ে থাকতো, তখন তো কয়লায় ট্রেন চলতো, সেগুলো গুঁড়ো করে নিয়ে এসে গুল বানিয়ে তবে জ্বালিয়ে রান্না করতাম। স্বামী বাড়িতে থাকতো না সারাদিন, দিন শেষে আসতো। এদিকে অভাব অভিযোগ, কি জানাবো মানুষটার সাথে সারাদিন ভাবে একটু কথা বলবো না অভাব অভিযোগ জানাবো। সারাদিন ধরে শ্বশুর ভাসুর দেওর যা সবার কথা টনটিটকারি। শ্বশুর বাড়িতে না ছিল 10 কাঠা জমির ওপর বাড়ি, প্রচুর ফল ফুলের গাছ। সেই ফল ফুল ভাগ হতো যা ভাসুরদের মধ্যে, আমার কোনো ভাগ ছিল না। বাড়ির ছোট ছেলেটা বলতো সেজো কাকিমার কোনো ভাগ নেই এখানে। তারপর শুরু হলো তাদের অমায়িক অত্যাচার। এর মধ্যেই আমার কোলে আমার সন্তান এলো। আমার মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই মেয়ের জন্ম হলো। দিব্যি চলছিল সংসার, অভাব অনটন। বাবু মাকে মাঝে মাঝে চিঠি লিখে জানাতাম আমার সমস্যার কথা। কি জানাবো, গরিব বাড়ি, সেখানে গিয়ে যদি আবার বিবাহিত মেয়ে উঠে পড়ে। স্বামীকে বলতাম, ও খুব ভালো মানুষ ছিল, ও শুধু বলতে একটু সহ্য করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর কিছু হলো না। মেয়ে হলো, আতুর কাটিয়ে বড় করে বাপের বাড়ি থেকে বাড়ি নিয়ে এলাম। নিয়ে আসার পর মেয়ে দুধ খেত, সেই দুধটুকু তার দাদুর থেকে আমাকে কিনে খাওয়াতে হতো। এদিকে রোজ গায়ে হাত তোলা, বরকে বলতাম, ঝামেলা অশান্তি হতো। কিন্তু আলাদা হওয়ার তো ক্ষমতা ছিল না যে আলাদাভাবে বাড়ি ভাড়া করে থাকবো, একই বাড়িতে থাকতে হলো। এরপর এলো সেই চরম দিন, অত্যাচারের মাত্রা বাড়তে 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 একদিন আমার মেয়ের তখন 10 মাস বয়স। তখন স্বামী বাড়িতে নেই, আমার বড় ভাসুর মেজো ভাসুর আমাকে মা মেরে জ্বালিয়ে দিল। জ্বলছি আমি ঘরের ভেতর, আর বারান্দায় মেয়ে কাঁদছে। অঝরে মেয়েকে দেখে আমি মেয়েকে কোলে তুলে নেব, ওদিকে আমি জ্বলে চলেছি। শেষ হয়ে গেলাম আমি। বাপের বাড়িতে পাশের বাড়ির একজন খবর দিল। মা বাবু দৌড়াতে দৌড়াতে এলো, এসে দেখলো সবটা শেষ। আমার শুধু একটাই চাহিদা ছিল, আমার পর আমার মেয়েকে যেন আমার বাপের বাড়ির লোকরা নিয়ে যায়। এখানেই হলো আমার গল্প শেষ। তো তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা গল্পটা? আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার সংসারের কাজ অনেকটা সেরে নিয়েছি। আর তোমাদের আগের ব্লগটা কেমন লেগেছে তোমরা তো কমেন্টসেই জানালে না। আর তোমরা যদি রিয়েল স্টোরি পার্ট 2 শুনতে চাও তবে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করতে হবে। আর আজকের ব্লগটাও ছিল, গল্পটা যে শোনালাম এটাও কিন্তু একটা সত্যি ঘটনা অবলম্বনে, আমার খুব কাছ থেকে দেখা একজন মানুষের কাহিনী। আসলে কি জানো তো বন্ধুরা, আমাদের মেয়েদের
কিছু সংখ্যক মেয়েদের জীবনে আজও আজও এতটা পরিমাণে সমস্যা বা এই ধরনের পারিপার্শ্বিক অশান্তি থেকে গেছে যে ভাবি যে এর বাইরে গিয়ে আর কি নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে, বলো তো। তো নাও বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে গল্প করা হয়ে গেল, আবার পরে একদিন আসবো অন্য কোনো জীবন কাহিনী নিয়ে, সত্যি ঘটনা। আর এদিকে দেখো, আজকে যেহেতু রবিবার ছিল, সন্ধেবেলা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম একটু চিকেন চপ, সেটাই ভেজে নিয়ে বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো। তো নাও বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে একদম স্কিপ না করে পুরোটা শুনেছো তো, আর একটা লাইক, কমেন্টস আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের একটা কমেন্টস না পেলে আমি কি করে বুঝবো যে তোমার আমাদের ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে। যদি ভালো লাগে একটা কমেন্টস করো, খারাপ লাগলেও করো। তো নাও, আজকে এখানে এই অবধি, দেখা হচ্ছে পরের ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।